দেখেন, জামাতের পক্ষ থেকে সরকারকে ব্যর্থ মনে করা হলেও জনগণ সরকারকে সফল মনে করছে। হ্যাঁ, আমরা যেটি দেখছি যে এই মুহূর্তে একটি জাতীয় সংকট, লোডশেডিং বা গ্যাসের সংকট, এই সংকটের জন্য তার সরকার দায়ী না। অন্তর্বর্তীকালীন সরকারের 18 মাসে জ্বালানি নিয়ে বা গ্যাস নিয়ে কী ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছিল আমরা সেটি জানি না। যেহেতু জানি না, তার মানে কোনো পদক্ষেপ তারা গ্রহণ করেনি। এছাড়া ফ্যাসিবাদের 16 বছর, সেই সময় যেভাবে ক্যাপাসিটি চার্জের নামে লুটপাট করা হয়েছে, বিদ্যুৎ এবং গ্যাস খাতকে ধ্বংস করা হয়েছে, নানান প্রক্রিয়ায় কিন্তু বাংলাদেশকে ধ্বংস করার জন্য এক ধরনের চক্রান্ত ছিল। এখন এত বছরের সমস্যা, প্রায় 20 বছরের সমস্যা, সংকট, এটি আসলে এই মুহূর্তে বিএনপি সরকারের ঘাড়ের উপর চলে এসেছে বলা যায় অনেকটা। এই সংকটের জন্য আসলে বিএনপি কোনোভাবেই দায়ী না, কিন্তু তারপরে যেহেতু বিএনপি সরকারে আছে, বিএনপি দায় নিয়েই বলছে যে আমরা এই সংকট সমাধানে আমরা আন্তরিকতার সহিত আমরা চেষ্টা চালাচ্ছি। 20 বছরের সমস্যা বা 18 বছরের সমস্যা আসলে এই 6 মাসেই সমাধান করা সম্ভবপর নয়। দেখেন, যেমনিভাবে সরকারি দলের 6 মাসের মূল্যায়নের প্রশ্ন আছে, ঠিক একইভাবে বিরোধী দলের 6 মাসের মূল্যায়নের প্রশ্ন আছে। কারণ সবাই গণঅভ্যুত্থানের শক্তি। গণঅভ্যুত্থানের কারণে সবথেকে বেশি সুবিধা ভোগ করছে জামাত এবং এনসিপি। গণঅভ্যুত্থান না হলে এনসিপি নামক দলের পয়দা হতো না, এবং গণঅভ্যুত্থান না হলে জামাত ইসলাম বাংলাদেশে প্রধান বিরোধী দলও হতো না। আর বিএনপি তো অতীতে ক্ষমতায় গিয়েছে, বিএনপি বিরোধী দলে ছিল। গণঅভ্যুত্থানের কারণে বিএনপি সুবিধাভোগী নয়, বরং গণঅভ্যুত্থানের কারণে সবথেকে বেশি সুবিধা ভোগ করছে জামাত এবং এনসিপি। সুতরাং তাদেরও দায়িত্ব আছে। রাষ্ট্র পুনর্গঠনে দায়িত্ব নিবে না, শুধুমাত্র এমপিরা কেন সমান ভাগ পাচ্ছে না সেটি নিয়ে কথা বলবে, এটি তো হতে পারে না। জামাত এবং এনসিপির এমপিরা কি বলে? সংসদে দাঁড়িয়ে বলে যে বিএনপির এমপিরা এই সুবিধা পাচ্ছে, তারা অনুদান পাচ্ছে, আমরা তো পাচ্ছি না। তারা আবার অফিস চাই, তারা আবার গাড়ি চাই, তারা সরকারি সুযোগ সুবিধা চাই। এগুলো তো বিএনপির কোনো এমপি চায়নি। তা আপনারা সরকারি এমপির মতন সুযোগ সুবিধা নেবেন, অথচ দায় নেবেন না, সেটি তো হতে পারে না। হতে পারে? আপনাদের কাছে আমার প্রশ্ন, সেটি কি হতে পারে? অর্থাৎ গণঅভ্যুত্থানের পরে যারা সরকারি দলে আছে আর যারা বিরোধী দলে আছে, সবারই দায়িত্ব রাষ্ট্রের পুনর্গঠন করা, এবং বিশেষ করে যারা অপোজিশনে আছে তাদের বেশি দায়িত্ব। তারা যদি সরকারকে বাধাগ্রস্ত করে, আপনি যদি সবসময় পিছন থেকে আমাকে টেনে ধরেন, আমি কি সামনে অগ্রসর হতে পারবো? তার মানে কি? তার মানে এই দেশকে একটি উন্নত সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে গঠন করার জন্য সরকারি দলের পাশাপাশি বিরোধী দলের ব্যাপক ভূমিকা রাখার সুযোগ আছে, এবং গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে সেই ভূমিকা তাদেরকে রাখতেই হবে। জামাত ইসলাম সরকারকে ব্যর্থ বলতে পারে না। যদি সরকার ব্যর্থ হয় তাহলে তো বিরোধী দল তারাও ব্যর্থ, কিন্তু আমি কাউকে ব্যর্থ বলতে চাই না। আমি জামাত ইসলামকে বলবো, এনসিপিকে বলবো যে আপনারা সাংবিধানিক প্রক্রিয়ার মধ্যে আপনারা চলে এসেছেন। বুঝে কিংবা না বুঝে আপনারা রাষ্ট্রপতি নির্বাচনে শুরুতে অংশ নিতে চাননি, এরপর আপনারা সংবিধান মেনে আপনারা রাষ্ট্রপতি নির্বাচনে কর্নেল অলি আহমেদকে আপনাদের প্রার্থী ঘোষণা করেছিলেন। তিনি পরাজয় বরণ করেছেন, এবং বিএনপির মনোনীত প্রার্থী, বিএনপির সাবেক সংগ্রামী মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব, তিনি বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হয়েছেন। এটি একটি ইতিহাস। তিনি একজন সজ্জন ব্যক্তিত্ব, এবং এটি আমি মনে করি বাংলাদেশের মানুষের জন্য গর্বের বিষয় যে এই প্রথম এমন একজন ব্যক্তি রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হয়েছেন যিনি আসলে বিরোধী দলের কাছেও গ্রহণযোগ্য। যেটি জামাতের আমির বলেছেন যে আমাদের এক সময়কার আমরা একসাথে আন্দোলন সংগ্রাম করেছি, এবং পরখোয়া মানুষ তিনি রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন। আশা করি
তিনি একজন গ্রহণযোগ্য ব্যক্তিত্ব হিসেবে এ জাতির নেতৃত্ব দিবেন।